আসিফ মাহমুদের একটা ভিডিও ভাইরাল হয়, ডিপ স্টেট নিয়ে উনি কথা বলেছেন। আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে এখন অনেকজনেরই প্রশ্ন, কি রে ডিপ স্টেটটা কি নতুন কোনো একটা রাজনৈতিক দল হয়ে গেল নাকি, যারা অনেক পাওয়ারফুল, যে কোনো রাজনৈতিক দলকে তারা কন্ট্রোল করতে পারে, যে কোনো একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে পারে, আবার নামাইতেও পারে। এটা আবার কোত্থেকে আসলো বাংলাদেশে? কারণ বাংলাদেশের লোকজন এই ডিপ স্টেট নিয়ে কখনো চর্চা করেনি। এই কথাটা তখনই এসেছে যখনই আসিফ মাহমুদ এটা নিয়ে বলা শুরু করেছে। দেখেন, এটা পুরো পৃথিবীতে ডিপ স্টেটটা চালু আছে। যেমন ধরুন পাকিস্তানে ডিপ স্টেট হচ্ছে যে আর্মি ওই দেশে কে চালায়, আর্মি যা বলে ওই দেশের রাজনৈতিক দলগুলো সেটাই করতে হয়, নয়তো যেই আর্মির বিপক্ষে গেছে সেই দল টিকতে পারেনি। যেমন ধরেন ইমরান খান এত সৎ থাকার পরেও সেই দলে কিন্তু একটু টিকতে পারেনি, তাকে নামতে হয়েছে, তার জেল হয়ে গেছে। ঠিক ইউএস ইলেকশনে বিভিন্ন দেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তাদের দলকে জেতানোর জন্য, বিভিন্ন সুযোগ সুবিধার জন্য ইউএস থেকে। তদ্রুপ আমাদের বাংলাদেশেও একটা ডিপ স্টেট আছে। আমাদের ডিপ স্টেটটা হচ্ছে কি, এটা পরিচালিত হয় অন্য দেশ থেকে, তারা কন্ট্রোল করে। এটা অনেকজনই বলছে যে ওই পিলখানার হত্যার পর থেকে ডিপ স্টেটের আনাগোনা বাংলাদেশে অনেক বেড়ে গেছে, আর তারাই কন্ট্রোল করছে, আর তারাই সব কিছু ডিসাইড করছে। যেমন ধরুন এটা হয়তো বলতে পারেন, তাহলে শেখ হাসিনা তো ডিপ স্টেটকে সাপোর্ট করছিল, তাহলে সে টিকতে পারেনি কেন? কারণ ডিপ স্টেটের মধ্যেও আবার যখন অন্য একটা পাওয়ারফুল দেশের ইন্টারেস্ট থাকে, ওই ডিপ স্টেটটা আর টিকতে পারে না। যেমন ধরেন আসিফ মাহমুদের, যেমন যেটা তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, তাদেরকে একটা অফার করেছিল যে আপনারা 2029 সাল পর্যন্ত থাকেন, শেখ হাসিনার টাইম পর্যন্ত, তারপর বিএনপিকে একটা কোণঠাসা করবে, হ্যান ত্যান হাবিজাবি। শেখ হাসিনাকে যখন জেনজিরা তাড়ালো দেশ থেকে, তখন দেখবেন একটা মিডিয়ার সবাই আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভালো ভালো ভিডিও করতেছে, পজিটিভ কথাবার্তা বলতেছে, জেনজিদের নিয়ে পজিটিভ কথা বলতেছে। কিন্তু হঠাৎ করে আবার ওই সবাই বিএনপি মুখী হয়ে যায়, আবার এদেরকে ইগনোর করা শুরু করে দেয়। এটা হচ্ছে তখনই আমি বুঝে গেছি সামথিং ইটস রং হ্যাপেনিং। আর তাছাড়া আমার একটা পজিটিভ ভেব ছিল যে এই জাঞ্জিরা জামায়াতকে চুজ না করে বিএনপিকে চুজ করবে। কারণ আমি বিএনপির কর্মকাণ্ড দেখেছি, তাদের রাজনৈতিক চর্চা আমি দেখেছি, কারণ আমার ফ্যামিলি ছোটবেলা থেকে আমরা দেখেছি ওই রাজনৈতিক চর্চা কিভাবে করছে, দেশের পক্ষ হয়ে কাজ করছে। কিন্তু এখন যে চাঁদাবাজ বিএনপি বলছে, আর যারা বিভিন্ন করাপশনের সাথে জড়িত, তারা কিন্তু আসল বিএনপি না, তারা জিয়াউর রহমান, খালেদা জিয়ার আদর্শে আদর্শিত না। এই জেনজিরা যদি বিএনপিতে ঢুকতো, বিএনপির ওইগুলোকে কারাপ্টেডগুলোকে বের করে দিয়ে একটা সেই জিয়াউর রহমানের আদর্শ নিয়ে একটা নির্দিষ্ট একটা নতুন বিএনপি গঠিত হতো। কিন্তু এখন তারা তাদের ওই একটা লোভ ঢুকে গেছে, ক্ষমতায় যাওয়ার লোভ ঢুকে গেছে, একটা ক্ষমতার লোভ। সেই ক্ষমতার লোভের কারণেই তারা একটা নির্দিষ্ট একটা যেটা ওয়ে ছিল, ওয়েটা চেঞ্জ করে ফেলেছে, জামায়াতে জয়েন করেছে। সবচাইতে বড় কথা হচ্ছে কি, আমি এই মুহূর্তে কাদের সাথে থাকবো জানেন? যারা জুলাই সনদের পক্ষে থাকবে, জুলাই সনদকে তারা বাস্তবায়ন করবে। জুলাই সনদ যখন বাস্তবায়ন হওয়া মানে হচ্ছে সব পলিটিক্যাল দল একই মতের উপর আছে, তখন ওই জুলাই সনদের উপর ভিত্তি করে আমাদের যে সংবিধান আছে সেটার পরিবর্তন আসবে, একটা সুন্দর বাংলাদেশ হবে, আর ডিপ স্টেটের অনেকটা কর্মকাণ্ড গুটিয়ে আসবে। ডক্টর ইউনুস একটা চায়নার সাথে একটা সামরিক চুক্তি, ওই চুক্তিটা যদি হতো তাহলে ডিপ স্টেটের অনেকটাই কোমর ভেঙে যেত। কিন্তু ডক্টর ইউনুস বুঝেছে ওই জিনিসটা করাটা উচিত ছিল, কিন্তু শেষমেশ এটা হয়ে ওঠেনি, হয়তো কোনো একটা প্রেশারে বা কোনো একটা কিছু। তাছাড়া ওনারও একটা বয়স হয়েছে, যদি 50-60 এজের মধ্যে যদি থাকতো তাহলে 12টা বাজে দিতে পারতো। ওনার চিন্তাধারা সবগুলো দেশত্ববোধক, দেশের জন্যই উনি যা করার করেছেন।